This conference will now be recorded. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। স্লাইড কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। গত ক্লাসে আমরা রিসিপ্টর মেডিয়েটেড মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন পড়েছিলাম। দেখেছিলে গত ক্লাসের লেকচারটা? একটু সময় করে পড়াগুলি পড়ে ফেলবে, নয়তো কিন্তু পরে থার্ড প্রফের সময় পাবে না। তোমাদের সেকেন্ড প্রফের কোনো ডেট হয়েছে? ওকে বলছে যে 15 তারিখের দিকে হতে পারে আর কি, ইনফিন দেয় এইভাবে ফেব্রুয়ারি 15 তারিখ হতে পারে। মানে জানুয়ারির 15 তারিখে নাকি ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি। আচ্ছা, তাহলে তো এখনো সময় আছে। তোমরা সময় ভাগ করে থার্ড প্রফের জন্য একটু সময় রাখবে, 3টা সাবজেক্টের জন্য। ঠিক আছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম হাউ ড্রাগ অ্যাক্টস। আজকে আমরা ড্রাগ ইন্টারঅ্যাকশন করব। আমরা দেখলাম যে কিভাবে রিসিপ্টর ছাড়াও ড্রাগ কাজ করতে পারে, ওটাকে আমরা বলি নন স্পেসিফিক মেকানিজম। সেটা ড্রাগের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য দিয়ে, প্রপার্টি দিয়ে করে, ফিজিক্যাল প্রপার্টি অথবা কেমিক্যাল রিঅ্যাকশন করে, কোন এনজাইমকে ইনহিবিট করে অথবা স্টিমুলেশনের মাধ্যমে কাজ করে, চিলেট করতে পারে একটা ড্রাগ আরেকটা ড্রাগকে। আর আমি যখন একটা ড্রাগ যখন রিসিপ্টর দিয়ে কাজ করবে, রিসিপ্টরের সাথে বাইন্ড করে, তখন হবে ওটা স্পেসিফিক মেকানিজম অফ অ্যাকশন। আমি ধরো বিটা ব্লকার দিলাম, ওটা বিটা রিসিপ্টরকে ব্লক করবে, আদার রিসিপ্টরের উপর ইফেক্ট থাকবে না। আবার অনেক সময় থাকে যে সিলেক্টিভ ব্লকার, নন সিলেক্টিভ ব্লকার। ধরো নন সিলেক্টিভ ব্লকার দিলে সেটা আলফাকেও হয়তো কিছুটা ব্লক করবে, কিন্তু আমি যদি সিলেক্টিভ বিটা ব্লকার দিই, ওটা শুধুমাত্র বিটা রিসেপ্টরকে ব্লক করে। বিটা রিসেপ্টরের আবার ভাগ আছে, বিটা 1, 2, 3। আমরা এগুলি অটোনমিক ফার্মাকোলজিতে পড়বো। রিসেপ্টরের লোকেশন গুলি অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু একদম বেসিক। কার রিসেপ্টর সাইটোপ্লাজমে থাকে, কার রিসেপ্টর নিউক্লিয়াসে থাকে, এই দুটো মনে রাখবে। বাকি সব রিসেপ্টর সেল মেমব্রেনে থাকে। অরফ্যান রিসেপ্টর, যে রিসেপ্টরের এখনো কোনো ফাংশনাল লিগ্যান্ড আইডেন্টিফাই করা যায়নি। অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এগুলি আমরা অনেকবার পড়েছি ডেফিনিশন। আমাকে বলো তো, আয়ন চ্যানেল কাপল রিসেপ্টরের এক্সাম্পল দাও, একটা ড্রাগ বা দুটো ড্রাগের এক্সাম্পল দাও। কে বলবে? নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন, হ্যাঁ, যখন নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আরো আছে ধরো বেনজোডায়াজেপিনস, ডায়াজিপামের নাম তো তোমরা শুনেছি, ওটা গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করেছে। আর জি প্রোটিন কাপল রিসেপ্টর, এর মেকানিজমটা মনে আছে? এটা দুইটা ভাগে ভাগ হবে, দুইটা এনজাইমকে স্টিমুলেট করবে। এনজাইম দুটো কি কি? যখন রিসেপ্টরটা জি প্রোটিনটা অ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেটেড জি প্রোটিনটা দুইটা, সেটা কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করছে সে তার উপর ডিপেন্ড করে জি প্রোটিনটা দুটো এনজাইমকে স্টিমুলেট করতে পারে। একটা হলো কি বলো? অ্যাডেনাল সাইক্লেস। অ্যাডেনাল সাইক্লেস স্টিমুলেটেড হলে কোন সেকেন্ড মেসেঞ্জারটা ফর্মেশন হয়? আরেকটা এনজাইম কি? এখন কি শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যায় না। জি ম্যাম। ওই নেটওয়ার্কের প্রবলেমের জন্য। ঠিক আছে,
জি প্রোটিন কাপল রিসেপ্টরের এক্সাম্পলের মধ্যে আছে অ্যাড্রেনোরিসেপ্টর, গ্লুকাগন, থাইরোট্রপিন রিসেপ্টর। টাইরোসিন কাইনেজ লিঙ্কড রিসেপ্টর এর মধ্যে আছে, এই রিসেপ্টরের দুইটা পার্ট থাকে। যখন ড্রাগটা বাইন্ড হয়, দুইটা পার্ট হলো এক্সট্রাসেলুলার আর ইন্ট্রাসেলুলার। যখন কোনো লিগ্যান্ড বা হরমোন বাইন্ড হয়, রিসেপ্টরটা কাছে আসে, যার ফলে এখানে যে টাইরোসিন রেসিডিউ, এখান থেকে টাইরোসিন কাইনেজ ফর্মেশন হয়। এই এক্সাম্পল গুলি অবশ্যই মনে রাখবে। টাইরোসিন কাইনেজ লিঙ্কড রিসেপ্টর কোনগুলি? ইনসুলিন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড। এটা তোমরা পড়েছিলে ফিজিওলজিতে যখন অ্যালডোস্টেরন পড়েছো, নাইট্রিউরেসিস পড়েছিলে। আর যে রিসেপ্টর গুলি ডিএনএ লিঙ্কড, ওগুলি কিভাবে কাজ করে? প্রথমে ধরো স্টেরয়েড, স্টেরয়েড কোন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়? সিবিজি দিয়ে কি হয়? ইলাবোরেট করো। আমাদের প্লাজমা প্রোটিন কি কি আছে? প্লাজমা প্রোটিন সিনথেসিস হয় লিভার থেকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন আর কি কি? সিবিজি দিয়ে কি হয়? corticosteroid binding globule. হ্যাঁ, কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। তার মানে স্টেরয়েডটা আমাদের গ্লোবিউলিনের সাথে মেইনলি বাইন্ড হয়। ধরো কোনো প্লাজমা প্রোটিনের সাথে যখন বাইন্ড করে থাকে কোনো ড্রাগ, সেটা কি ড্রাগের অ্যাক্টিভ ফর্ম থাকে নাকি রিজার্ভার ফর্ম থাকে, মানে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে? যদি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, ইনজেক্টিভ ফর্মে থাকে। ধরো আমরা তো জানি যে প্লাজমা প্রোটিন গুলি সিনথেসিস হয় লিভার থেকে। এখন একটা পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ আছে, সিএলডি যেটাকে বলি আমরা, তাকে যদি আমি স্টেরয়েড দেই, তার ডোজটা কেমন দিব? ডোজটা কি নর্মাল ডোজে দিব নাকি একটু কম দিব নাকি বেশি দিব? কম বা বেশি দিলে কেন? একটু চিন্তা করে বলো তো। কারণ পেশেন্টের লিভার ডিজিজের কারণে তার নর্মাল প্লাজমা প্রোটিন সিনথেসিস হচ্ছে না। এখন যদি আমি ওকে নর্মাল ডোজে স্টেরয়েড দেই, সে তো গ্লোবিউলিন কম পাবে বাইন্ড করে থাকার জন্য, দেখা যাবে যে অ্যাক্টিভ ফর্মটাই বেশি থাকবে, আমি এক্সাজারেটেড ইফেক্ট পেয়ে যেতে পারি। এর জন্য ক্রনিক লিভার ডিজিজে আমি ডোজটা একটু কমিয়ে দেবো, কারণ তার কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিনের অ্যামাউন্টটা কমে গিয়েছে। সো আমি কম স্টেরয়েড দিলে সেটা অ্যাক্টিভ ফর্মে যে তার ইফেক্টটা করবে। এটা দেখো, সেলের ভিতরে আসলো, সাইটোপ্লাজমের রিসেপ্টরের সাথে বাইন্ড করে ডিএনএ তে গেল, নিউক্লিয়াসের ভেতরে গেল, তারপর ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সলেশন হলো, প্রোটিন সিনথেসিস হয়ে রেসপন্স করলো। ডিএনএ লিঙ্ক রিসেপ্টরের মধ্যে আছে কর্টিকোস্টেরয়েড, মিনারেলোস্টেরয়েড, সেক্সোস্টেরয়েড, ভিটামিন ডি আর থাইরয়েড হরমোন। আর আমরা ক্লিনিক্যাল সিগনিফিকেন্সও পড়েছিলাম যে যেহেতু এটা একটা স্টেপ ওয়াইজ প্রসেস, একটু লং প্রসেস, এটা আমি ইফেক্টটা সাথে সাথে পাবো না। আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর ইফেক্টটা আমি সাথে সাথে পাবো, কিন্তু ডিএনএ লিঙ্কড রিসেপ্টর গুলির ইফেক্ট পেতে আমার সময় লাগবে। অ্যাকিউট অ্যাজমাতে আমি গ্লুকোকর্টিকয়েড ইনহেলার বা নেবুলাইজ দিলে আমি সাথে সাথে ব্রঙ্কো ডাইলেশন পাবো না, কিন্তু অ্যাকিউট অ্যাজমাতে আমরা পেশেন্ট আসছে হাইড্রোকর্টিসন ইনজেকশন দেই। এটা কেন দেই এটা মনে রাখবে, আমি পরে এটা এক্সপ্লেইন করবো তোমাদের। তোমরা যখন গ্লুকোকর্টিকয়েড পড়েছিলে তখন পারমিসিভ অ্যাকশন পড়েছিলে, পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড, মানে কিছু কিছু এন্ডোজেনাস সাবস্টেন্সের ইফেক্ট হওয়ার জন্য গ্লুকোকর্টিকয়েডের প্রেজেন্স দরকার হয়। পারমিসিভ মানে ধরে নিলাম যে গ্লুকোকর্টিকয়েডের পারমিশন ছাড়া ওই ড্রাগটা ওই ইফেক্টটা করতে পারবে না, এটাকে বলে পারমিসিভ ইফেক্ট। এটা কি পড়েছো, কারো মনে আছে? জি আমি পড়ছিলাম ফার্স্ট
এখন এটা মাথায় রাখো, চিন্তা করবে, মনে করতে পারলে ভালো, নয়তো আমি পরে বলে দেবো। আবার ধরো আমি সেটা উইথড্র করলাম ড্রাগটা, তখন ইফেক্টটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করতেও সময় লাগবে, কারণ যে এনজাইম আর প্রোটিনগুলি সিনথেসিস হয়ে গেছে ওদের টার্নওভার হতে হবে, তো টার্নওভার মানে মেটাবলিজম হয়ে যেতেও তো সময় লাগবে। ডাউন রেগুলেশন, আপ রেগুলেশন। ডাউন রেগুলেশন মানে আমি অনেকদিন ধরে একটা রিসেপ্টরের অ্যাগনিস্ট ব্যবহার করছি, রিসেপ্টরটা এক্সস্টেড হয়ে গেল, মেটাবলিজম হয়ে গেল, ইউজড আপ হয়ে গেল, মানে ডিসেনসিটাইজ হয়ে গেল, আমি ওই অ্যাগনিস্টের ইফেক্টটা, ওই ড্রাগের ইফেক্টটা কমে যাবে। আবার ধরো অনেকদিন ধরে কোনো অ্যান্টাগনিস্ট দিচ্ছি, ধরো বিটা ব্লকার, সেটা বিটা রিসেপ্টরকে ব্লক করে আছে, রিসেপ্টর ইউজ হচ্ছে না, মেটাবলিজম হচ্ছে না, জাস্ট ব্লক হয়ে আছে, ব্লক। তাহলে রিসেপ্টরের সেন্সিটিভিটিটা বেড়ে যাবে, নাম্বারটা বেড়ে যাবে। আমি হঠাৎ করে অ্যান্টাগনিস্টটা উইথড্র করলে ওই রিসেপ্টরের যে অ্যাগনিস্ট আছে সেগুলি এসে রিসেপ্টরের সাথে খুব দ্রুত বাইন্ড করে তাদের রেসপেক্টিভ ইফেক্টটা করবে। এটা গেল গত ক্লাসের পড়া। আজকে আমরা পড়বো ড্রাগ ইন্টারেকশন। 31 present, only 31. ড্রাগ ইন্টারেকশন, এটার টার্মটা থেকেই আমরা ডেফিনেশনটা গেস করতে পারি। যখন আমি একটা ড্রাগ দিব, একটা পেশেন্ট তোমার কাছে আসলে অনেক সময় দেখা যায় যে একটা ড্রাগ কি কখনো প্রেসক্রিপশনে থাকে, একটা ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা যায়? যায় না। তার হয়তো জ্বর বা মাথা ব্যথা বা জয়েন্ট পেইন আছে, তাকে তুমি একটা এনএসএড মানে অ্যানালজেসিক, যেটা পেইন কিলার বলি আমরা লেমেনদের ভাষায়, ওটা দিলে সাথে তোমার একটা অ্যান্টি আলসারেন্ট দিতে হয়। আবার কিছু সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য আলাদা আলাদা ড্রাগ দিতে হয়। দেখা যায় যে একটা প্রেসক্রিপশন যদি 2টা বা 3টা ড্রাগ থাকে, একটা ড্রাগ আরেকটা ড্রাগের ইফেক্টকে মডিফাই করতে পারে, তার মানে একটা ড্রাগ আরেকটা ড্রাগের ইফেক্টকে বাড়াতেও পারে অথবা কমাতেও পারে, অথবা পুরোপুরি বন্ধও করে দিতে পারে ড্রাগটাকে চিলেট করে। আমরা তো এনজাইম ইনহিবিশন, এনজাইম ইন্ডাকশন পড়েছিলাম যখন আমরা বায়ো ট্রান্সফরমেশন পড়েছি, ওখানে আমরা দেখেছি যে কিছু কিছু ড্রাগ, ধরো বারবিচুরেটস দিলাম আমি, সেটা কি করবে, ড্রাগ মেটাবোলাইজিং যে এনজাইম থাকে লিভারে, সাইটোক্রোম P450, ওই এনজাইমটাকে ইনডিউস করে, ওই এনজাইমের সিনথেসিসটাকে বাড়িয়ে দেয়। এখন যদি ড্রাগ মেটাবোলাইজিং এনজাইমটাই বেড়ে যায়, কি হবে, ড্রাগের মেটাবলিজম বেড়ে যাবে। সেটা তুমি যে ড্রাগটা এনজাইম ইনডিউস করলো তার অটো ইন্ডাকশনও হতে পারে, তার নিজের মেটাবলিজমও বেড়ে যাবে, সাথে ওই ড্রাগের সাথে যে আমি আদার একটা ড্রাগ দিলাম তার মেটাবলিজমও বেড়ে যাবে। তার মানে মেটাবলিজম বেড়ে যাওয়া মানে আমি প্লাজমা কনসেন্ট্রেশনটা কমে যাবে, আমি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কম পাবো। এটাই হলো ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন বিভিন্ন লেভেলে হয়। ধরো একটু আগে আমি যেটা বললাম, মেটাবলিজমের সময় যে ইন্টারাকশন হবে সেটাকে আমরা ফার্মাকোকাইনেটিক ইন্টারাকশন বলি, কারণ ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে যে 4টা প্যারামিটার আছে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, এই 4টা স্টেপে যখন ইন্টারাকশন হবে তাকে আমরা বলি ফার্মাকোকাইনেটিক মেটাবলিক ইন্টারাকশন, ফার্মাকোকাইনেটিক ড্রাগ ইন্টারাকশন। আর ফার্মাকোডিনামিক ড্রাগ ইন্টারাকশন কখন হবে, যখন একটা ড্রাগ আরেকটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশনকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে, সেটা হলো ফার্মাকোডিনামিক ইন্টারাকশন। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে আবার 2 ধরনের ইন্টারাকশন একসাথে হয়ে থাকে। ধরো আমি একটা ড্রাগ দিলাম, সেটা জিআইটি থেকে অ্যাবজর্ব হবে,
তাহলে কি কি ফ্যাক্টর সেটা দিয়ে অ্যাবজর্পশনটা এফেক্টেড হবে? ধরো কোনো ড্রাগ গ্যাস্ট্রিক পিএইচ কে অল্টার করে, তাহলে একটা অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক মিডিয়াতে আমরা জানি অ্যাবজর্পশন বেশি হয়। ধরো অ্যাসপিরিনের সাথে আমি আরেকটা ড্রাগ দিলাম যা কিনা গ্যাস্ট্রিক পিএইচ কে বাড়িয়ে দিল, তখন দেখা যায় যে অ্যাসপিরিনের অ্যাবজর্পশনটা কমে যাবে। আবার কিছু কিছু ড্রাগ আছে জিআইটি মটিলিটি বাড়ায়, যেমন ডমপেরিডন। ডমপেরিডন জিআইটি মটিলিটি বাড়ায়, এজন্য ধরো অ্যাবজর্পশন কখন হবে? যখন সারফেসের সাথে ড্রাগটা বেশি সময় থাকবে জিআইটি সারফেসের সাথে, অ্যাবজর্পটিক সারফেসের সাথে, তাহলে অ্যাবজর্পশনটা বেশি হবে। মটিলিটি বেড়ে গেলে ড্রাগটা তো খুব দ্রুত পাস হয়ে গেল, অ্যাবজর্ব হতে পারলো না। তার মানে যেসব ড্রাগ মটিলিটি বাড়ায় সেই ড্রাগটা কি করে, তার সাথে অন্য একটা ড্রাগের অ্যাবজর্পশনকে কমিয়ে দিতে পারে, কারণ সে মটিলিটি বাড়ালো, ড্রাগটা অ্যাবজর্পটিক সারফেসের সাথে কম সময় ধরে থাকলো অ্যাবজর্পটিক সারফেসের সংস্পর্শে, এই জন্য অ্যাবজর্পশনটাও কমে গেল। অথবা চিলেট করতে পারে অথবা বাইন্ড করতে পারে, যেমন অ্যান্টাসিড। অ্যান্টাসিডের সাথে তুমি টেট্রাসাইক্লিন দিলে কি হয়, অ্যান্টাসিডটা টেট্রাসাইক্লিনের সাথে বাইন্ড করে থাকে, ফলে টেট্রাসাইক্লিনটা অ্যাবজর্ব হয়। আবার কিছু কিছু ট্রান্সপোর্টার ধরো অ্যাবজর্পশনের জন্য দরকার, পি গ্লাইকোপ্রোটিন অথবা আদার্স যে ট্রান্সপোর্টার, দুটা ড্রাগ যদি একই ট্রান্সপোর্টারের মাধ্যমে অ্যাবজর্ব হয়, তখন দেখা যায় যে একটা আরেকটার অ্যাবজর্পশনকে বাড়াতে পারে অথবা কমাতে পারে। টেট্রাসাইক্লিনের সাথে তুমি সোডিয়াম বাইকার্বনেট দিলে কি হবে, পিএইচ অল্টার হওয়ার কারণে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশন কমে যাবে। আবার টেট্রাসাইক্লিনের সাথে যদি অ্যান্টাসিড দাও, অ্যান্টাসিডটা টেট্রাসাইক্লিনকে চিলেট করবে, টেট্রাসাইক্লিনের সাথে বাইন্ড হয়ে থাকবে, যার কারণে টেট্রাসাইক্লিন, এটা হলো একটা অ্যান্টিমাইক্রোবিয়াল, আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশনে আগে ব্যবহার করতাম, এখন খুব একটা ব্যবহার করা হয় না। এর অ্যাবজর্পশন কমে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে ব্যবহারটাও কমে গিয়েছে। এই এক্সাম্পল গুলি এখন বারবার করে মনে রাখবে, যখন ওই চ্যাপ্টারটা পড়বে তখন দেখবে এটা টেট্রাসাইক্লিন যখন পড়বে, ওর অ্যাবজর্পশনের ডিটেলসটা পড়বে, তখন আবার এটা মনে পড়বে যে হ্যাঁ এটা ইন্টারাকশন হতে পারে, ড্রাগ ইন্টারাকশন। সো ওইসব ড্রাগের সাথে দেওয়া যাবে না, কিংবা দেওয়া গেলেও অন্তত 2 আওয়ার্স এর একটা ইন্টারভ্যাল থাকতে হবে। দুইটা ড্রাগের আমি যদি ইন্টারাকশনটা প্রিভেন্ট করতে চাই, দুইটা ড্রাগ দেওয়ার মাঝখানে ইন্টারভ্যালটা হবে অ্যাটলিস্ট 2 আওয়ার্স। আবার বললাম যেটা ড্রাগ হুইচ ডিক্রিজ দ্য জিআইটি মটিলিটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মটিলিটি যে ড্রাগ কমাবে, সেসব ড্রাগ অন্য ড্রাগের অ্যাবজর্পশনটাকে বাড়াতে পারে, কারণ মটিলিটি কমে গেল, তাহলে ওইখান দিয়ে ওই ড্রাগটা আস্তে আস্তে পাস হলো, আস্তে আস্তে পাস হওয়া মানে বেশিক্ষণ অ্যাবজর্পটিক সারফেসের কন্ট্যাক্টে থাকা, তার মানে অ্যাবজর্পশনটাও বেশি হলো। কোন কোন ড্রাগ মটিলিটি কমায়, যেমন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। আবার কোন কোন ড্রাগ ধরো মেটোক্লোপ্রোমাইড বা ডমপেরিডন জিআই মটিলিটিটাকে বাড়ায়, ওসব ক্ষেত্রে কি হয়, ড্রাগের অ্যাবজর্পশনটা কমে যায়। কোন কোন ড্রাগ আছে যে ফুডের সাথে বাইন্ড করে থাকে, যার কারণে অ্যাবজর্পশন হয় না। এমনিতে একটা জেনারেল রুল হলো, ড্রাগ যখন এমটি স্টমাকে দিবে তখন কিন্তু অ্যাবজর্পশনটা ভালো হয়, কিন্তু কিছু কিছু ড্রাগ ছাড়া, যেসব ড্রাগ জিআইটি ইরিটেশন করে, গ্যাস্ট্রিক ইরিটেশন করে, সেসব ড্রাগ খাওয়ার পর দিতে হয়। কিন্তু এমনিতে দেখবে যে লেখা থাকে যে হাফ অ্যান আওয়ার, খাওয়ার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে ড্রাগগুলি বেশিরভাগ দিতে হয়। ভিটামিন সি ইনক্রিজেস দি অ্যাবজর্পশন অফ আয়রন।
এই জন্য কোনো পেশেন্টকে যদি তুমি আয়রন খেতে দাও, আয়রন ট্যাবলেট, কি বলবে যে সাথে একটু সাইট্রাস ফ্রুট খেতে, কিংবা ভাতের সাথে একটু লেবু খেতে, অথবা অরেঞ্জ বা আদার্স কোনো ফ্রুট, আমলকি, এগুলি খেতে। তাহলে তার আয়রনের অ্যাবজর্পশনটা ভালো হবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া তো আমাদের দেশে খুব কম। তখন পেশেন্টকে তুমি শুধু আয়রন দিবে না, একটু অ্যাডভাইসও দিবে যে একটু জাস্ট ভাতের সাথে একটু লেবু খেলে বা আমলকি খেলেই তার আয়রনের অ্যাবজর্পশনটা বেড়ে যাবে। ইন্টারাকশন এট দ্য ড্রাগ ডিস্ট্রিবিউশন লেভেল। ড্রাগ ডিস্ট্রিবিউশন হওয়া মানে কি? ড্রাগটা তার টার্গেট সাইটে, টিস্যু বাইন্ডিং সাইট হোক অথবা প্লাজমা প্রোটিন বাইন্ডিং সাইট হোক, ওখানে যখন যাবে সেই লেভেলেও কিছু ইন্টারাকশন হয়। ধরো প্লাজমা প্রোটিনের সাথে যে বাইন্ড করলো, আমি একটা ড্রাগ দিলাম ওয়ারফেরিন, আরেকটা ড্রাগ দিলাম অ্যাসপিরিন, দুইটাই কি করে? প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে থাকে। তাহলে আমি যখন দুইটা ড্রাগকে একসাথে দিব কি হবে? ধরো যার অ্যাফিনিটিটা প্লাজমা প্রোটিনের প্রতি বেশি, যার বাইন্ডিং অ্যাফিনিটি বেশি, সে কি করবে? আদার সেকেন্ড ড্রাগটাকে প্লাজমা প্রোটিন থেকে ডিসপ্লেস করে দিবে। তখন আমি কি পাবো? ওই সেকেন্ড ড্রাগটা যেহেতু ডিসপ্লেস হয়ে গেল, আমরা জানি প্লাজমা প্রোটিনের সাথে যখন বাইন্ড করে থাকে তখন সেটা ইনঅ্যাক্টিভ বা রিজার্ভার ফর্মে থাকে। যখনই অন্য একটা ড্রাগ তাকে ডিসপ্লেস করে দিল, ওই ড্রাগের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, আমি অ্যাক্সিলারেটেড বা এক্সেলারেটেড ইফেক্ট পাবো, ইফেক্টটা বেশি পাবো। ওই ইফেক্টটা কি হবে তখন? সাইড ইফেক্ট হয়ে যাবে। আবার কোন ড্রাগ একটা টিস্যুতে বাইন্ড হয়ে থাকে, প্লাজমা প্রোটিনের সাথেও বাইন্ড হয়, টিস্যুতেও বাইন্ড হয়, আরেকটা ড্রাগ ওই টিস্যু বাইন্ডিং সাইট থেকে ওকে ডিসপ্লেস করে দিল, তাহলেও আমি ওই ড্রাগের ইফেক্টটা বেশি পাবো, সেকেন্ড ড্রাগের ইফেক্টটা। এখানেও ওই অল্টারেশন অফ ট্রান্সপোর্টার, ট্রান্সপোর্টারকে অল্টার করলেও ইফেক্ট কম বেশি আমি পেতে পারি। অ্যাসপিরিনের সাথে ওয়ারফেরিন দিলে কি করবে? অ্যাসপিরিনটা ওয়ারফেরিনকে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করতে দিবে না, ও নিজে বাইন্ড হয়ে থাকবে অ্যাসপিরিন। তার কারণে আমি তখন ওয়ারফেরিনের ইফেক্টটা বেশি পাবো। ওয়ারফেরিন হলো একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ। বাংলায় বলে যে রক্ত মানে লিকুইড করার জন্য, তরল করার জন্য যেসব ড্রাগ আমরা প্রেসক্রাইব করি, তখন কি হবে? ওয়ারফেরিনের অ্যাকশন বেশি পাবো আমরা, এনহ্যান্স অ্যান্টিকোয়াগুলেশন। ওই পেশেন্টের খুব সহজে কেটে গেলে ব্লিডিং হবে বেশি, কারণ তার ড্রাগটা, ওয়ারফেরিনটা তার ব্লাডটাকে লিকুইড করে রাখে, এই জন্য হেমোরেজের চান্সটা বেশি থাকবে। অ্যাসপিরিনের সাথে যদি আমি টলবিউটামাইড দিই, টলবিউটামাইড হলো একটা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, ডায়াবেটিক পেশেন্টদের আগে দেওয়া হতো। তাহলে কি হবে? টলবিউটামাইডের ইফেক্টটা বেশি পাবো, আমরা হাইপোগ্লাইসেমিয়া পাবো, পেশেন্ট হাইপোগ্লাইসেমিক শকেও চলে যেতে পারে। তার মানে এই দুটো ড্রাগ একসাথে দিলে অবশ্যই খেয়াল করে দিতে হবে। একটা ডায়াবেটিক পেশেন্টকে তুমি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে ট্রিট করছো, তুমি ওকে অন্য একটা ড্রাগ দিলে যেটা কিনা ওর অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের ইফেক্টটাকে বাড়িয়ে দিতে পারে, অবশ্যই পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। অবশ্যই দুইটা ড্রাগের মাঝে একটা ইন্টারভেল থাকবে। আর পেশেন্টকে অবশ্যই, ডায়াবেটিক পেশেন্টকে তো বলেই দিতে হয় যখন তুমি অ্যান্টি ডায়াবেটিক প্রেসক্রাইব করবে, হাইপোগ্লাইসেমিয়া হলে তার কি কি সিমটম দেখে সে বুঝবে, তখন সাথে সাথে হয় সে শরবত খেয়ে ফেলবে অথবা চিনি চকলেট যা পায় হাতের কাছে খেয়ে ফেলবে, যাতে হাইপোগ্লাইসেমিক শক হয়ে না যায়। তাহলে ইন্টারাকশনটা ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট। আর সালফোনামাইড বা মিথোট্রিক্সাটের সাথে দিলেও, এগুলিও প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, বাট যেহেতু অ্যাসপিরিনের অ্যাফিনিটি বেশি, ওদেরকে ডিসপ্লেস করে দিতে তখন আমি সালফোনামাইড অথবা মিথোট্রিক্সেট, এই দুইটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট পাবো। আবার ডিগক্সিন আর কুইনিডিন একসাথে দিলে কি হয়? কুইনিডিন কোন ডিজিজে ব্যবহার করা হয়? কোন ধরনের ইনফেকশনে? কুইনাইন। হুম
পড়েছিলাম কুইনাইন পড়েছিলাম না আমরা, ম্যালেরিয়াতে দেওয়া হয়। জি ম্যাম। হ্যাঁ, ধরো একটা পেশেন্ট তার হার্ট ফেলিওরের জন্য আগে থেকে ডিগক্সিন খাচ্ছে, তার ম্যালেরিয়া হলো, এই জন্য তাকে কুইনাইন দেওয়া হলো। তখন কি হবে, এই কুইনাইনটা এই ডিগক্সিনকে তার টিস্যু বাইন্ডিং সাইট থেকে ডিসপ্লেস করে দিবে। তখন ডিগক্সিনের কনসেন্ট্রেশন বেড়ে যেয়ে ডিগক্সিনের অ্যাডভার্স ইফেক্ট পাবো। আমরা একটা টার্ম পড়বো থেরাপিউটিক ইন্ডেক্স। কোন কোন ড্রাগ আছে যে তার ধরো থেরাপিউটিক নর্মাল কনসেন্ট্রেশন হলো 0.5 মিলিগ্রাম, 0.5 মিলিগ্রাম হলে তার আমি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাই। 0.5 থেকে যদি 0.8 মিলিগ্রাম হয়, মাত্র 0.3 মিলিগ্রাম বাড়ার কারণেও তার অ্যাডভার্স ইফেক্টটা যদি আমরা পাই, সেসব ড্রাগকে আমরা বলি থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো। ডিগক্সিন এমন একটা ড্রাগ যার প্লাজমা কনসেন্ট্রেশন অল্প একটু বাড়লেই আমি তার টক্সিসিটিটা পাই। এজন্য হার্ট ফেলিওরের পেশেন্ট যে কিনা ডিগক্সিন পাচ্ছে, এমন পেশেন্টের যদি ম্যালেরিয়া হয়, তাকে কুইনাইন দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, অথবা অন্য কোনো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ দিতে হবে। যখনই তোমরা দুটো ড্রাগের ইন্টারাকশন করবে, একটা ক্লিনিক্যাল সিনারিও তোমরা কল্পনা করে নেবে। ধরো একটা হার্ট ফেলিওরের পেশেন্ট ডিগক্সিন খাচ্ছে, তার ম্যালেরিয়া হলো, আমি কুইনাইন দিলাম, কি হবে তখন, কি ইন্টারাকশনটা হবে। এখন থেকে যদি তোমরা চিন্তা করতে শিখো ক্লিনিক্যাল কোরিলেট করে, তাহলে দেখবে যখন প্রেসক্রাইব করবে এই অভ্যাসটা থেকে যাবে। এই মেটাবলিজমের ইন্টারাকশন আমরা অনেকবার বলেছি। মেটাবলিজম কি করতে পারে, একটা ড্রাগ আরেকটা ড্রাগের মেটাবলিজমকে বাড়িয়ে দিতে পারে অথবা কমিয়ে দিতে পারে। কিভাবে, লিভারের যে মেটাবোলাইজিং এনজাইম আছে, ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম সাইটোক্রোম P450, তাকে কোনো কোনো ড্রাগ ইন্ডিউস করে। ইন্ডিউস করে মানে সিনথেসিস বাড়ায়, অথবা কোনো কোনো ড্রাগ সাইটোক্রোম P450 এর সিনথেসিসটাকে কমায়। এই এনজাইম ইন্ডাকশন ইনহিবিশন খুব ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন। এটা দেখবে পরীক্ষায় ধরবে, অস্পিতে আসবে, রিটেনে আসবে, ভাইভাতে ধরবে, এমন কোনো স্টেজ নাই যেখানে এটা না লাগবে। আর ক্লিনিক্যালি তো লাগবেই। তোমাদের কিছু কিছু কমনলি প্রেসক্রাইব ড্রাগে মনে রাখতে হবে যে এই ড্রাগটা কি এনজাইম ইন্ডিউস করে নাকি ইনহিবিট করে। তাহলে যেসব ড্রাগ এনজাইম ইন্ডিউস করে, সেসব ড্রাগ সেকেন্ড ড্রাগের ইফেক্টটাকে কমিয়ে দেয় মেটাবলিজম বাড়ানোর মাধ্যমে। কিছু ড্রাগ যেমন বারবিচুরেটস, ফিনাইটয়েন, পিমিডন, রিফাম্পিন, রিফাবিউটিন, কার্বামাজেপিন, এটা হলো একটা অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ। আর এই দুটো হলো অ্যান্টিভাইরাল ড্রাগ, রিফাভাইরেন্স এন্ড নেভিরাপিন, HIV তে দেওয়া হয়। ফিনাইটয়েন আর কার্বামাজেপিন একই গ্রুপের, এটা ইপিলেপসিতে দেওয়া হয়, মানে খিঁচুনিতে, সিজার। পিমিডনও। আর বোসেন্টান দেওয়া হয় পালমোনারি হাইপারটেনশন। তোমরা কমন ড্রাগ গুলি মনে রাখবে, যেমন বারবিচুরেটস, কার্বামাজেপিন ইপিলেপসির কোনো পেশেন্টকে, রিফাম্পিসিন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। তার মানে টিউবারকুলোসিস তো আমাদের দেশে কমন। একটা পেশেন্ট আসলো, অ্যান্টিটিবি ড্রাগ দিলে তোমার তার ড্রাগ হিস্ট্রিটা ভালোভাবে নিতে হবে। সে কি কোনো ডায়াবেটিক পেশেন্ট বা হাইপারটেনশনের পেশেন্ট, অন্য কোনো ড্রাগ কি তার রেগুলার খেতে হয় যাকে তুমি অ্যান্টিটিবিটা প্রেসক্রাইব করবে, রিফাম্পিসিন। তাহলে কি করতে হবে, পেশেন্টকে সতর্ক করে দিতে হবে যে ওই ড্রাগের ইফেক্টটা কমে যেতে পারে। সে একটা অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছে, ওই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের মেটাবলিজম বাড়ার কারণে তার ইফেক্টটা কম পেতে পারে। এই জন্য ব্লাড প্রেশারটা চেক করতে হবে যে তার অ্যান্টি হাইপারটেনসিভের ইফেক্টটা কমে গেল নাকি। ডায়াবেটিক পেশেন্ট থাকলে ব্লাড সুগার চেক করতে হবে যে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে নাকি রিফাম্পিসিন দেওয়ার কারণে, ওর ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের মেটাবলিজমটা বেড়ে ইফেক্টটা কম পাচ্ছি নাকি আমরা। ড্রাগ হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। তোমরা তো ওয়ার্ড শুরু হয়ে গিয়েছিল, ওয়ার্ডে পেশেন্ট রিসিভ করতে না, হিস্ট্রি নিতে না তোমরা? জি ম্যাম। হিস্ট্রি নেওয়ার সময় কিন্তু ড্রাগ হিস্ট্রিটা অবশ্যই মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্ট রেগুলার কি ড্রাগ খাচ্ছে, কোন ড্রাগ
কোনো মেডিসিন আগে নেওয়ার জন্য তার কোনো অ্যাডভার্স ইফেক্ট হয়েছিল কিনা, অ্যালার্জিক কোনো রিয়েকশন হয়েছিল কিনা, বা হাইপার সেন্সিটিভিটি হয়েছিল কিনা। দেখা যায় যে একটা পেশেন্টের যদি কোনো একটা ড্রাগের কারণে কখনো অ্যাডভার্স ইফেক্ট হয়ে থাকে, মানে নর্মাল অ্যাডভার্স ইফেক্ট তো হবেই, হাইপার সেন্সিটিভিটি বা অ্যাডভার্স রিয়েকশন আমরা পড়বো এটা নেক্সট ক্লাসে হয়ে থাকে, তার অন্য ড্রাগের ক্ষেত্রেও রিয়েকশন হওয়ার চান্সটা বেশি থাকে। এই জন্য হিস্ট্রি অফ হাইপার সেন্সিটিভিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ড্রাগ হিস্ট্রি তোমরা অবশ্যই নিবে। আর তুমি যে ড্রাগটা প্রেসক্রাইব করবে এটা মনে করে করে দেখবে যে এর কি কোনো এনজাইম ইনডিউসিং প্রপার্টি আছে নাকি, এই ড্রাগটা কি পেশেন্ট যে রেগুলার ড্রাগটা নিচ্ছে তার ইফেক্টটা বাড়াতে পারে নাকি অথবা কমাতে পারে নাকি। Enzyme induction does not take place quickly. Maximum effect হয় 7 to 14 days পর। কেন? কারণ এনজাইম ইন্ডাকশন করা মানে কি, এনজাইমের সিনথেসিসটাকে বাড়িয়ে দেয়, তার মানে এটা একটু সময় লাগে, 7 to 14 days সময় লাগে। কিন্তু এনজাইম ইনহিবিশন সাথে সাথে করতে পারে কোনো ড্রাগ। এটা মাঝে মাঝে পরীক্ষায় ধরে যে কোন ইফেক্টটা আমরা আগে পেতে পারি, এনজাইম ইনডিউসিং ইফেক্টটা আগে পাই নাকি ইনহিবিটিং ইফেক্টটা আগে পাই। তোমরা বলবে যে যেহেতু এনজাইম ইন্ডাকশন করা মানে একটা এনজাইম সিনথেসিস হবে, তারপর সে তার ইফেক্ট করবে, এই জন্য এটা একটু সময় নেবে, 7 to 14 days। এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে। এক্সাম্পল তো আমরা পড়লামই যে বারবিটুরেটস এর সাথে ওয়ারফেরিন দিলে কি হবে, ওয়ারফেরিনের মেটাবলিজম বেড়ে যাবে, তার মানে আমরা ইফেক্ট কম পাবো। আবার রিফাম্পিসিনের সাথে কোনো একটা রিপ্রোডাক্টিভ এজের পেশেন্টের টিউবারকুলোসিস হলো, ও নর্মালি কন্ট্রাসেপশনের জন্য কি খায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, পড়েছো না, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কম্বিনেশন খায় কিংবা কোনো একটা পিল খায়। তখন কি হবে, রিফাম্পিসিনটা ওর এই ওসিপির মেটাবলিজমটাকে বাড়িয়ে দিবে পেশেন্টের, তখন কি হতে পারে, পেশেন্ট কনসিভ করে যেতে পারে। এজন্য অবশ্যই রিপ্রোডাক্টিভ এজে কোনো পেশেন্ট আসলে তার কন্ট্রাসেপটিভ হিস্ট্রি নিতে হবে, যে আপনি ফ্যামিলি প্ল্যানিং এর জন্য কি ব্যবহার করেন, কোনো ওরাল পিল খান কিংবা ব্যারিয়ার মেথড অথবা ইনজেক্টেবল মেথড, এটা তার হিস্ট্রিটা অবশ্যই নিতে হবে। নয়তো দেখা যাবে যে একে তো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ গুলোর খুব অ্যাডভার্স ইফেক্ট তো পড়েছোই তোমরা কমিউনিটি মেডিসিনেও, অ্যাডভার্স ইফেক্ট গুলি খুব এর মধ্যে যদি পেশেন্ট আবার কনসিভ করে ফেলে, দেখা যায় যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ গুলি খাওয়ার কারণে অ্যাডভার্স ইফেক্ট বেড়ে যাবে। প্রায় সবগুলি ড্রাগই কি হেপাটোটক্সিক, রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, পাইরাজিনামাইড, হেপাটোটক্সিসিটিও করে, আদার অ্যাডভার্স ইফেক্ট করে, নিউরোপ্যাথি করে। এখানে কিছু ড্রাগের নাম আছে যেগুলি এনজাইম ইনহিবিশন করে, মানে কোন এনজাইম এটা অবশ্যই মনে রাখবে, ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম সাইটোক্রোম P450 ওটাকে ইনহিবিট করে। নামগুলি এখন তোমাদের জন্য হয়তো কঠিন লাগবে, কিন্তু যখন চ্যাপ্টার গুলি আমরা পড়বো আস্তে আস্তে তখন নামগুলি সহজ হয়ে যাবে। অ্যামিওডেরল, ক্লোরামফেনিকল, সিপ্রোফ্লক্সাসিন, ইরেথ্রোমাইসিন, ফ্লুকোনাজল, আইসোনিয়াজাইড তো জানো, ইট্রাকোনাজল এটা হলো অ্যান্টিফাঙ্গাল, মেট্রোনিডাজল তো কমনলি দেখা যায় আমরা প্রেসক্রাইব করি অথবা নিজেরাও খাই, ফ্লাজিল বা ফ্যামিড নামে যে আছে। এটা কি করে, এনজাইম ইনহিবিট করে। ওমিপ্রাজল, প্রোটন পাম্প ইনহিবিটর। এই লিস্টটা এখন বার কয়েক দেখবে। আর ইনহিবিশন অফ এনজাইম টেকস প্লেস মোর কুইকলি, এনজাইম ইন্ডাকশনের চেয়ে কুইকলি হয়। মানে ধরো একটা ড্রাগ দিলাম মেট্রোনিডাজল বা
আইসোনিয়াজাইড দিলাম, ওর প্লাজমা কনসেন্ট্রেশনটা রিচ করার সাথে সাথেই সে cytochrome P450 কে ইনহিবিট করতে পারে as soon as the tissue concentration of the inhibitor is sufficient to cause reduce enzyme activity. তার মানে ইনহিবিশন আর ইন্ডাকশনের মধ্যে ইনহিবিশনের প্রসেসটা তাড়াতাড়ি শুরু হয়। মেট্রোনিডাজোলের সাথে ওয়ারফেরিন দিলাম। দেখবে যে যখন আমরা এনজাইম ইনহিবিশন অথবা ইন্ডাকশনের এক্সাম্পল পড়ি, কিছু কিছু ড্রাগ বারবার আসে, যেমন ওয়ারফেরিন আমি অ্যাসপিরিনের সাথেও পড়লাম, বারবিটুরেটসের সাথেও পড়লাম, এখন মেট্রোনিডাজোলের সাথেও পড়লাম। কেন? কারণ ওয়ারফেরিনের প্লাজমা কনসেন্ট্রেশন একটু বেড়ে গেলে বা একটু কমে গেলেই আমি অ্যাডভার্স ইফেক্ট পাই। এই জন্য কিছু কিছু ড্রাগ দেখবে এক্সাম্পলের মধ্যে বারবার চলে আসবে, তার মানে ওদের থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো। আইসোনিয়াজাইডের সাথে ফিনাইটয়েন দিলাম। ফিনাইটয়েন হলো একটা অ্যান্টিপিলেপটিক ড্রাগ। কি করলো? ফিনাইটয়েনের মেটাবলিজম কমিয়ে দিল, তার মানে আমি ওর ইফেক্টটা বেশি পাবো, টক্সিসিটি পাবো। তোমরা একটা নোটবুক মেনটেন করবে, অবশ্যই পয়েন্টগুলি লিখে নেবে। আর যখন ড্রাগ এক্সক্রিশন হয় তখনও কি করতে পারে, একটা ড্রাগ আরেকটা ড্রাগের এক্সক্রিশনটাকে বাড়াতে পারে অথবা কমাতে পারে। আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও পড়েছিলাম না, যে অ্যাসপিরিনের ওভারডোজ হলো, আমি ইউরিনটাকে কি করে দিব, তখন ইউরিনটাকে আমি অ্যালকালাইন করে দেব, তার মানে তখন অ্যাসপিরিনটা খুব সহজে আয়োনাইজ হবে। আয়োনাইজ মানে ওয়াটার সলিউবল, তার মানে কিডনিতে এক্সক্রিট হয়ে যাবে। তার মানে এই ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা বেনিফিশিয়াল ইফেক্টও পেতে পারি। আবার ধরো কোনো কোনো ড্রাগ আছে যে পেনিসিলিনের এক্সক্রিশনটাকে কমিয়ে দেয়, মানে প্রোবেনিসিড আর পেনিসিলিন দুইটাই একই মেকানিজমে এক্সক্রিট হয়। প্রোবেনিসিডটা কি করে, পেনিসিলিনের এক্সক্রিশনটাকে কমিয়ে দেয়, তার মানে আমি পেনিসিলিনের প্লাজমা কনসেন্ট্রেশনটা বেশি পাবো। একটা প্রশ্ন প্রায় আসে যে তুমি একটা ড্রাগের ইফেক্ট কিভাবে বাড়াবে, হাউ ক্যান ইউ প্রোলং এ অ্যাকশন অফ এ ড্রাগ। ড্রাগ অ্যাকশনটা প্রোলং করার জন্য আমি তার এক্সক্রিশনটা বন্ধ করে দিতে পারি। যখন পেনিসিলিনটা প্রথম আবিষ্কার হলো তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন পেনিসিলিনের ব্যবহারটা অনেক বেশি ছিল। তখন দেখা যেত যে পেশেন্টের ইউরিন দিয়ে যে পেনিসিলিনটা এক্সক্রিট হতো, ওখান থেকে আবার সিনথেসিস করে আরেকটা পেশেন্টকে দেওয়া হতো। তখন কি করলো, যে এক্সক্রিশনটা যাতে কমে যায়, মানে কম পেনিসিলিন দিয়েই পেশেন্টের ইফেক্টটা বেশি পাওয়া যায়, তখন তার সাথে প্রোবেনিসিড দেওয়া হতো। তার মানে পেনিসিলিনের এক্সক্রিশনটা কমে যেত, ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং পাওয়া যেত, প্রলং ডিউরেশন অফ অ্যাকশন, বেশি সময় ধরে পাওয়া যেত। তার মানে ড্রাগ ইন্টারাকশনের বেনিফিশিয়াল ইফেক্টও আছে, আমরা এটা বেনিফিশিয়ালিও ব্যবহার করতে পারি। কিছু কিছু ট্রান্সপোর্টারের নাম মনে রেখো, অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার, ক্যাটায়ন ট্রান্সপোর্টার, এগুলি কোথায় থাকে, নেফ্রনে থাকে। সো এই ট্রান্সপোর্টারকে ইনহিবিট করে কোন ড্রাগের এক্সক্রিশন বাড়ানো কমানো যায়। কিন্তু তোমাদের জন্য এখন কঠিন হয়ে যাবে, এখন লাগবে না। দেখো পেনিসিলিন আর প্রোবেনিসিড দিলে পেনিসিলিনের এক্সক্রিশনটা কমে যায়, তার মানে আমরা ইফেক্ট বেশি পাবো, বেশি সময় ধরে পাবো। আবার ডিগক্সিনের সাথে ফুসেমাইড, ফুসেমাইড হলো একটা ডায়াবেটিক্স, দিলে কি হয়, ডিগক্সিন টক্সিসিটি হয়। এই ডিগক্সিনও হলো থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো, মানে প্লাজমা কনসেন্ট্রেশন একটু বাড়লেই আমি অ্যাডভার্স ইফেক্ট পাবো। এই জন্য ডিগক্সিন, ওয়ারফেরিন এগুলি দেখবে বারবার এক্সাম্পলে চলে আসে।
এখন আমরা আসি ফার্মাকোডিনামিক্স আমরা কি কি ইন্টারঅ্যাকশন পেতে পারি। এর মধ্যে আমরা কিছু টার্ম ইউজ করি, যেমন অ্যাডিটিভ ইফেক্ট অথবা সিনার্জিস্টিক ইফেক্ট। ফার্মাকোডিনামিক্স ইন্টারঅ্যাকশন দুই ভাগে ভাগ করি, সিনার্জিজম আর অ্যান্টাগনিজম। সিনার্জিজম মানে একটা ড্রাগের ইফেক্ট, দুটো ড্রাগ একসাথে দিলে একটা ড্রাগ আরেকটা ড্রাগের ইফেক্টকে বাড়িয়ে দিবে। আর অ্যান্টাগনিজম হলো একটা ড্রাগ আরেকটা ড্রাগের ইফেক্টকে অ্যান্টাগনাইজ করবে। ড্রাগ অ্যান্টাগনিজম অলরেডি আমরা পড়ে ফেলেছি যখন আমরা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট আর ইরিভার্সিবল অ্যান্টাগনিস্ট পড়েছি, তখন আমরা ড্রাগ অ্যান্টাগনিজমটা আমাদের পড়া শেষ। এখন আসো সিনার্জিজম। Synergism এর মধ্যে আছে additive effect, when the net effect of two drugs used together is equal to the sum of the individual effect. মানে আমি যদি পেশেন্টকে থায়াজাইড ডায়াবেটিক্স দেই, পেশেন্টের ব্লাড প্রেশার কমবে, অথবা আলাদাভাবে পেশেন্টকে বিটা ব্লকার দিলাম একটা হাইপারটেনসিভ পেশেন্টকে, তখন তারও ব্লাড প্রেশার কমবে। কিন্তু দুইটা যখন আমরা একসাথে দিব, সেটা ইফেক্টিভলি ব্লাড প্রেশারটাকে কমাবে। হয়তো শুধু থায়াজাইড দিলে ব্লাড প্রেশারটা কি হলো, ধরো পেশেন্টের আছে 150/90, শুধু থায়াজাইড দিলাম তার 140/80 হলো। কিন্তু সাথে যদি আমি বিটা ব্লকার আর থায়াজাইডটা কম্বিনেশন করি, তখন দেখা গেল যে তার 120/80 এরকম থাকছে। তার মানে দুইটাই আলাদাভাবে ব্লাড প্রেশার কমাচ্ছে, কিন্তু দুটো একসাথে দিলে ইফেক্টটা আমি ভালো পাচ্ছি, অ্যাডিটিভ ইফেক্ট পাচ্ছি। তোমরা যখনই এখন একটা ওষুধের স্ট্রিপ পাবে, জেনেরিক্স নেম গুলি দেখবে, মানে নিচে যে ছোট করে দেওয়া থাকে যে এটা কি হাইড্রোক্লোরোথায়াজাইড, এটা কি প্রোপানল, ট্রেড নেম না, নিচে জেনেরিক যে নেম থাকে ওটা দেখবে। কম্বিনেশন অফ ড্রাগ, কিছু কিছু ড্রাগ দেখবে দুইটা থাকে, থায়াজাইড ধরো 12.5, বিটা ব্লকার 50 বা 25 এরকম একসাথে আছে, তখন তুমি বই ঘেটে দেখবে যে কেন এই দুটা একসাথে দেওয়া হলো। Potentiation, when the net effect of two drugs is more than the sum of the individual drug. মানে দুইটা ড্রাগ একসাথে দিলে আলাদাভাবে যে ইফেক্ট পেতাম তার চেয়ে অনেক বেশি ইফেক্ট পাবো, এটাকে বলে পটেনসিয়েশন। সালফার মিথোক্সাজোল আর ট্রাইমিথোপিন এই দুইটাই হলো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। দেখা যায় এই দুটো আলাদাভাবে দিলে আমরা যে ইফেক্ট পাই, একসাথে দিলে সেটা ব্যাকটেরিওসিডাল হয়, মানে আলাদাভাবে দিলে ব্যাকটেরিওস্ট্যাটিক, মানে ব্যাকটেরিয়াল গ্রোথকে শুধু ইনহিবিট করে। আর দুইটা যখন একসাথে দিব, সে কি করবে, ব্যাকটেরিয়াকে একদম কিল করে ফেলবে, তার মানে ইফেক্টটা আমরা বেশি পাচ্ছি। আমরা আমাদের খাবার থেকে সরাসরি ফলিক অ্যাসিড ইউজ করতে পারি, কিন্তু ব্যাকটেরিয়া দেখা যায় যে সরাসরি ফলিক অ্যাসিডটা ইউজ করতে পারে না, ও পাবা থেকে ফলিক অ্যাসিড তৈরি করে। পাবা থেকে যে ফলিক অ্যাসিড তৈরি হয় বিভিন্ন স্টেপে হয়, বিভিন্ন এনজাইম লাগে। দেখা যায় যে একটা এনজাইমকে ব্লক করে সালফার মিথোক্সাজোল প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপের এনজাইমটাকে ইনহিবিট করে ট্রাইমিথোপিন। তা আমি যদি একটা এনজাইম ইনহিবিট করে যে ইফেক্টটা পাবো, ওই স্টেপের যদি দুইটা স্টেপের দুইটা এনজাইমকে ইনহিবিট করি, তাহলে অবশ্যই আমি ইফেক্টটা বেশি পাবো। এটাকে বলে পটেনসিয়েশন। আমরা ড্রাগ ইন্টারঅ্যাকশন পড়বে আর চিন্তা করবে যে এই ইন্টারঅ্যাকশন থেকে আমরা বেনিফিশিয়াল ইফেক্ট কি কি পেতে পারি ক্লিনিক্যালি। হার্মফুল ইফেক্টের জন্য কি করতে হবে, অবশ্যই পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, ড্রাগ দেওয়ার সময় ড্রাগ হিস্ট্রি নিতে হবে, দুইটা ড্রাগের মাঝখানে গ্যাপ থাকতে হবে, অথবা কোনো ড্রাগের ডোজ বাড়াতে কমাতে হবে এনজাইম ইনডিউসার ইনহিবিটর দিলে। আর বেনিফিশিয়াল ইফেক্ট পাওয়ার জন্য কি করতে হয়, ধর দুইটা ড্রাগ একসাথে ইফেক্ট বেশি করলে আমরা ওই দুইটার কম্বিনেশন ব্যবহার করতে পারি। অনেক সময় ট্যাবলেটেও দুইটা ড্রাগ একসাথে থাকে, অথবা আমরা আলাদাভাবে দুইটা ড্রাগ তাকে একসাথে দিতে পারি বেনিফিশিয়াল ইফেক্ট পাওয়ার জন্য।
আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ এফডিসি যে দেই, এফডিসি মানে কি বলতো, ইলাবোরেট করো তো। এফডিসি কম্বিনেশন 4FDC, হ্যাঁ Fixed dose combination. Fixed dose combination. হ্যাঁ, ফিক্সড ডোজ কম্বিনেশন। ওই কম্বিনেশনটা কেন আমরা দেই? বেনিফিশিয়াল ইফেক্টটা পাওয়ার জন্যই 3টা ড্রাগ বা 4টা ড্রাগ একসাথে দেই, 4FDC অথবা 2FDC। ড্রাগ অ্যান্টাগনিজম আমরা আগেই পড়েছি, কেমিক্যাল, ফিজিওলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল। এর মধ্যে ফিজিওলজিক্যালটা তোমাদের জন্য একটু নতুন। কেমিক্যাল অ্যান্টাগনিজম কি? যখন একটা ড্রাগের ইফেক্ট আরেকটা ড্রাগ দিয়ে অ্যান্টাগোনাইজ হয়, মানে অ্যান্টাগোনাইজ মানে বিপরীত, মানে বন্ধ হয়ে যায়। কিভাবে? সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে। আমরা এটা পড়েছিলাম যে অ্যান্টাসিডের সাথে যখন আমাদের গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন করে তখন কি হয়? সল্ট আর ওয়াটার হয়। আচ্ছা, তোমাদের তো 12টায় ক্লাস আছে, এটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো। অ্যান্টাগনিজম, ড্রাগ অ্যান্টাগনিজমটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন পড়া শুরু করবো। তোমরা আজকের লেকচারটা একটু পড়বে, চিন্তা করে করে পড়বে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। আর কোনো প্রশ্ন আছে গত ক্লাস বা আজকের ক্লাস নিয়ে? মাত্র 30 জনের ক্লাস নিলাম 100 জনের মধ্যে। আচ্ছা, তোমাদের যে স্টুডেন্ট, তোমরা যে 100 জন, এদের মধ্যে কি কারো ফার্স্ট প্রফ বাকি আছে, পেন্ডিং আছে ফার্স্ট প্রফ?